কোনো কথা না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স ফোর্থ ইয়ারের। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে অনার্স ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর উপরে একটা ক্লাস নিব। যে ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লায়াবিলিটিস, এটার উপরে আমরা এর আগে একটা লেকচার দিয়েছিলাম। আজকে এটার উপরে তৃতীয় লেকচার। প্রিভিয়াস যে লেকচারটা হয়েছিল সেখানে আমরা ফর্মুলা এবং একটা অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পুরোটাই অঙ্ক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের প্রিভিয়াস ক্লাসে যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই সেটা বলবেন, আর নতুন ক্লাসেও যদি আপনাদের অঙ্কের মধ্যে কোনো সমস্যা থাকে সেটা নিয়ে আপনাদের যে ধরনের কোশ্চেন আছে সেগুলো করবেন। আমরা প্রতিনিয়তের মতো যেটা আমাদের বলতে হবে, অবশ্যই আমরা এই করোনার ভিতরে বাসায় থাকার চেষ্টা করব সবসময়। হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব, বিশেষ প্রয়োজন আছে ঘরের বাইরে যাব না, এবং সামনে থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আমরা সবাই জানি সুস্থ থাকি এবং ভালো মতো পড়াশোনা করতে পারি। ওকে, তাহলে এখন আমরা যেটা আমরা ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লায়াবিলিটিস চ্যাপ্টারটা নিয়ে আমরা এটার যে অঙ্ক সেটা আমরা কোশ্চেন এনইউ বিবিএ 2015 সালে কোশ্চেনটা আপনারা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের শর্ট টার্ম ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লায়াবিলিটিস এটা চ্যাপ্টারের 2015 সালে যে কোশ্চেনটা আপনারা আপনাদের বই বা সাজেশন যেখানে আছে এই কোশ্চেনটা দেখবেন। সেই কোশ্চেনটাই আমি আজকে সলভ করে দিব। আমরা এখানে বলা আছে, কোশ্চেনটা আগে আমরা পড়ি। 2015 সালে আলফা লিমিটেড নিডস টাকা 80,000 টু মিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। তাহলে আলফা লিমিটেডের 80,000 টাকা দরকার ওয়ার্কিং ক্যাপিটালের জন্য। ইট হ্যাজ দ্য 4 অল্টারনেটিভ সোর্স। এটা 4 হবে না, আসলে এখানে হবে 3 অল্টারনেটিভ। ইট হ্যাজ দ্য 4 লিখছে, আসলে এখানে 3টা দেওয়া আছে, 3টার মধ্যে থেকে আমাদের চুজ করতে হবে। তাহলে এটা হবে কোশ্চেনে ভুল আছে। ইট হ্যাজ 3 অল্টারনেটিভ সোর্স, 3টা অল্টারনেটিভ সোর্স থেকে আমরা যে কোনো একটা চুজ করব। সরি, দেখেন 1 নম্বরে দেওয়া আছে রোমান সংখ্যা 1 দিয়ে, দ্য কোম্পানি ক্যান বাই টাকা 1 লাখ অফ ম্যাটেরিয়ালস অন টার্মস অফ 330, নিড 60। 2 নম্বর বলা আছে এ ব্যাংক উইল লেন্ড টাকা 1 লাখ at 13% ইন্টারেস্ট রেট উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স। 3 নম্বর দেওয়া আছে এ ফ্যাক্টরি উইল বাই company's account receivable টাকা 1,000 per month or 1 lakh per month and will advance at 12% interest rate per annum up to 80% of the fees below. Average collection period is 60 days. The factor will charge 2% commission. It has estimated that the factor service will save the company ERR administrative cost টাকা 1,000 per month and 1% bad debts. Which alternative should the company choose? কোন অল্টারনেটিভটা কোম্পানি চুজ করবে? তাহলে এখানে আমাকে 3টা অপশন দেওয়া আছে, 3টার মধ্যে যার ব্যয় সবচেয়ে কম হবে আমরা সেটাই চুজ করব। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এটা নিয়ে আমাদের এখানে আমরা সরাসরি অঙ্কে যাব। 2015 সালের যে কোশ্চেনটা সেটা আমরা সলভ করব। আমি উপরে আবারও লিখে রাখি কোশ্চেন এনইউ 2015। এখন দেখেন 1 নাম্বার যেটা আমাকে এখানে বলছে, 1 নম্বরে বলা আছে দ্য কোম্পানি ক্যান বাই টাকা 1 লাখ অফ ম্যাটেরিয়ালস অন টার্মস। তাহলে আমরা গিভেন দ্যাট দিয়ে লিখি এখানে, গিভেন দ্যাট ক্যাশ ডিসকাউন্ট রেট 3, ক্রেডিট পিরিয়ড ডিসকাউন্ট পিরিয়ড। দেখেন ক্রেডিট পিরিয়ড দেওয়া আছে এখানে,
90, discount period 30. আমাকে করতে হবে APR required, APR. We know that আমরা জানি APR cash discount rate 100 minus cash discount rate 360 credit period minus discount period into 100. প্লিজ দেখেন আমাদের কোশ্চেনটায় দেওয়া ছিল ক্যাশ ডিসকাউন্ট রেট 3, ক্রেডিট পিরিয়ড 90 দিনের মধ্যে আমাকে পরিশোধ অবশ্যই করতে হবে, ডিসকাউন্ট পিরিয়ড 30 দিনের মধ্যে পরিশোধ করতে পারলে আমরা 3% বার্তা পাবো। তাহলে আমরা এপিআর এর সূত্রটা লিখলাম ক্যাশ ডিসকাউন্ট রেট। আর এই কোশ্চেন আমাকে বলা নাই যে আমরা এপিআর করব না ইআর করব, আমরা দুইটাই করব। এখানে এ বি নম্বরে ইআইআর। তাহলে এখন আমরা এখানে মানগুলো বসাই দিই। ক্যাশ ডিসকাউন্ট রেট 3, 100 মাইনাস ক্রেডিট পিরিয়ড ক্যাশ ডিসকাউন্ট রেট 3, 360 credit period 90, discount period 60 into 100, 97, 360, 30, action. Three 97 030 92 360 বা 30 12 100 0.030 92 12 100 37.104%। এটা আমরা সাইডে 1 নম্বরের অ্যানসার হিসেবে লিখে রাখি, আমাদের পরবর্তীতে লাগবে 37.104। এটারই আমরা ইআই করব। এখন এই সাইডে এখান থেকে নিয়েই করব আমরা EIR second bracket 1 plus R power n minus 1 into 100 1 R এর মান, এটা R এর মান 0.03092, n এর মান 12 1 into 100 1.03092 12 minus 1 into 100 1.03092 1.03092 1.03092 1.0
1.4411 minus 1 into 100 44.11%. এখন আমরা এক নম্বর যেটা আছে সেটা করে ফেললাম। আমরা আমাকে এখানে বলেছিল পিপিআর আর ইয়ার আমরা করে দেখলাম 37 আর এখানে ইয়ার বেরোলো 44.0। আমরা এটা মুছে ফেলবো। এরপর আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট যেটা আমরা সেখানে যাব। দুই নম্বর রিকোয়ারমেন্টে বলা আছে ব্যাংক উড লোন 10% 1 লাখ টাকা 13% ইন্টারেস্ট কম্পেনসেটিং ব্যালেন্স 20%। তাহলে কম্পেনসেটিং ব্যালেন্সের অঙ্ক ব্যাংক লোন। তাহলে আমরা এখানে লিখি রোমান সংখ্যা 2 given that CV 1 লক্ষ into 20%, তাহলে 20,000 টাকা। I interest 13%, 1 lakh 13%, loan টাকা 1 lakh, required EIR আমরা বের করব। we know that আমরা জানি EIR interest loan minus CV into 100। তাহলে ইন্টারেস্ট আমরা বের করলাম এখানে 13,000 টাকা, লোন 1 লক্ষ, সিবি 20,000 ইন্টু 100, 13,000 আর এখানে হবে 80,000 এখানে ইন্টু 100। তাহলে আমাদের বের হবে 13,000 ভাগ 80,000 ইন্টু 100, 16.25%। তাহলে এখানে আমরা অ্যান্সারটা লিখে রাখি 16.25%। আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট শেষ হয়ে গেল। এখানে আমরা আবার বলতেছি, বলা আছে the bank will lend টাকা 1 lakh at 13% interest rate with 20% compensating balance। তাহলে কম্পেনসেটিং ব্যালেন্সের ব্যাংক লোনের অঙ্কটা আমরা এখানে সলভ করতেছি। যে প্রথমে আমরা ইন্টারেস্টটা বের করে নিচ্ছি। ইন্টারেস্টটা আমাদের বের হলো 1 লক্ষ টাকার উপরে 13%, 13,000 টাকা। এরপরে আমরা সিবি কম্পেনসেটিং ব্যালেন্স 1 লক্ষ টাকার উপরে 20%, 20,000 টাকা। এরপরে আমরা বের করতেছি EIR। তাহলে ই এর সূত্র জানি আমরা ইন্টারেস্ট ডিভাইডেড, যেহেতু কম্পেনসেটিং ব্যালেন্স আছে ইন্টারেস্ট অ্যাডভান্স বা ডিডাক্টেড বলা নাই, তাহলে লোন মাইনাস সিবি ইনটু 100 মানগুলো বসে আমরা এটার রেজাল্ট পেলাম হলো আমাদের ব্যয় হচ্ছে 16.25%। তাহলে আমরা প্রথমটা পেলাম 37.104%, দ্বিতীয়টা পাচ্ছি আমরা 16.25%। তাহলে এটা আমরা মুছে ফেলতেছি। এরপরে আমাদের 3 নাম্বার যেটা বলছে, আমরা 3 নাম্বার যাচ্ছে, আমরা অ্যান্সারটা এখানে লিখে রেখেছি কারণ আমাদের চুজ করার ক্ষেত্রে কোনটা বেটার অপশন এটা আমাদের নিতে হবে। এখানে এরপর বলছে 3 নম্বরে the factor will by company account receivable টাকা 1 lakh per month and will advance at 12% interest per annum up to 80% the face value. Average collection period is 60 days. The factor will charge 2% commission. It has
estimated that the factor service will save the company's account receivable administration cost of টাকা 1000 per month and 1% bad debts loss. তাহলে আমরা এখানে প্রথমে 3 নম্বর রিকোয়ারমেন্টে আমরা যাচ্ছি। এটার মধ্যে 1 নম্বর ওয়ার্কিং আমাদের করে নিতে হবে ক্যালকুলেশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার প্রথমে আমরা 4টা ওয়ার্কিং করে এটা করতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের সূত্র আমরা জানি 360 ডিভাইডেড অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড 360 অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। এখানে বলা আছে কতদিন পরে কালেকশন হবে, 60 ডেজ। তাহলে 60 দিন পরে কালেকশন হবে। তাহলে এটা হবে 6 টাইমস, বছরে 6 বার কালেকশন হবে প্রতি 60 দিন পর পরে। তাহলে 360 দিনে 6 টাইমস আমরা বের করে নিই। তারপরও 360 ভাগ 60 6 টাইমস। বি নাম্বার ওয়ার্কিং আমরা 4টা ওয়ার্কিং করব। বি নাম্বার ওয়ার্কিং আমাদের ক্যালকুলেশন অফ অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল উপরে হবে অ্যানুয়াল ক্রেডিট সেলস, নিচে হবে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। অ্যানুয়াল ক্রেডিট সেলস 1 লক্ষ করে গুণন 12, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার 6 টাইমস 2। তাহলে অ্যাভারেজ কালেকশন অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল হবে 2 লক্ষ টাকা। তাহলে আমাদের প্রথম ওয়ার্কিংটা ছিল ক্যালকুলেশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারটা আমরা বের করে নিলাম কতবার আমরা যে টাকাটা কালেকশন করব ওটা কতবারে কালেকশন করব 1 বছরের মধ্যে। তো 1 বছরের মধ্যে আমরা 60 দিন অন্তর অন্তর আমরা কালেকশন করতেছি। তাহলে 60 দিন অন্তর অন্তর কালেকশন করলে 1 বছরের মানে 360 দিন। 360 দিনে কতবার কালেকশন করতেছি আমরা? 6 বার। এরপরে আমাদের ক্যালকুলেশন অফ এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। ক্যালকুলেশন অফ এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল আমরা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলটা বের করলাম। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের সূত্র অ্যানুয়াল ক্রেডিট সেলস ডিভাইডেড অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। তাহলে আমরা অ্যানুয়াল ক্রেডিট সেলসটা বের করে নিলাম। কোশ্চেনে আমাকে মান্থলি সেলস দেওয়া ছিল। এখানে মান্থলি সেলস মানে মাসে আমার দেওয়া ছিল এখানে 1 লক্ষ টাকা। তাহলে আমরা 6 টার্নওভার ভাগ করার পরে 12 দ্বারা গুণ করলাম, আমরা 1 বছরের টোটাল অ্যানুয়াল সেলস পেয়ে গেলাম 12 লক্ষ টাকা। আমরা অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার 6 দ্বারা ভাগ করে এখানে পেয়ে গেলাম এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল 2 লক্ষ। তাহলে আমার এভারেজে যে কালেকশনটা হচ্ছে সেটা 2 লাখ করে প্রতি 2 মাস অন্তর অন্তর 6 বারে আমার 12 লক্ষ টাকা কালেকশন হচ্ছে। তাহলে আমরা এটা মুছে ফেলবো এখন। এরপর আমাদের সি 3 নাম্বার ওয়ার্কিং ক্যালকুলেশন অফ need amount of advance। need amount of advance এখানে আমরা একটা কলাম করে নিব।
ডিটেলস টাকা এখানে লিখবো অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল আছে 2 লক্ষ টাকা লেস রিজার্ভ আমাকে বলছে 80% দিবে, তার মানে 20% রিজার্ভ রেখে দিবে। 2 লক্ষ টাকা 20% 40,000 টাকা। 2 লক্ষ 20% 40,000 টাকা। এরপরে আমাকে এখানে কোশ্চেনে আছে কমিশন 2%, কমিশন 2 লক্ষ টাকার উপরে 2%, লক্ষ টাকা 2% 4,000। এরপরে আমাদের আসবে ইন্টারেস্ট আছে 2 লক্ষ মাইনাস 40,000 মাইনাস 4,000 তার উপরে 12%, 360 দিয়ে ভাগ 60 দিয়ে গুণ। ইন্টারেস্ট কত পার্সেন্ট? 12%। তাহলে আমরা দেখে নিই 2 লক্ষ মাইনাস 40,000 মাইনাস 4,000 মাইনাস 1,000 তার উপরে 12%, তাকে ভাগ করব 360 গুণ দিব 60, 3,000 ইন্টারেস্ট আছে 3,120। need amount of advance চল্লিশ 4 20 47,120। 1,52,880। এটা হলো নিট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স আমরা বের করে নিলাম। এরপরে আমরা 4 নম্বরে অ্যানুয়াল কস্ট আমরা বের করে নিব। এটা মুছে দিচ্ছি। ক্যালকুলেশন অফ নিট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স। এভারেজ অফ অ্যাকাউন্ট রিসিভেবল 2 লক্ষ টাকা। রিজার্ভ আমাকে 20% বলছে, 2 লক্ষ টাকা 20% 40,000 টাকা। কমিশন 2 লাখের উপরে 2% 4,000 টাকা। ইন্টারেস্ট 2 লক্ষ টাকা থেকে আমাদের 40,000 রিজার্ভ আর কমিশন 4,000 বাদ দেওয়ার পরে তার উপরে 12% ধরবো। একে আমরা 360 দিয়ে ভাগ 60 দিয়ে গুণ, কারণ আমার 60 দিনের ইন্টারেস্ট দরকার। আমরা টোটাল অ্যামাউন্ট পেলাম 47,120। 2 লক্ষ টাকা থেকে 47,000 বিয়োগ করলে 1,52,880। আমরা 4 নাম্বার ওয়ার্কিং করে ফেলবো এখন। ক্যালকুলেশন অফ annual cost. Interest
520। নিট অ্যামাউন্ট অ্যাডভান্স বেড়েছিল 1,52,880। আমরা একটু লিখে রাখি 6 টাইমস গুণন 6, 18,720। কমিশন 4,000 গুণন 6, 24,000 যোগ 24, 42,720, 42,720 less administration cost 1,000 per month 12,000 টাকা। Bad debts 1%, bad debts 2,00,000 1%, তাকে 6 দিয়ে গুণ, তাহলে 2,00,000 1%, 2,00,000 1%, তাকে 6 দ্বারা গুণ 12,000। তাহলে 2,24,000 প্লেস করলে 42,720, তাহলে এখানে আসবে 18,720। এটা হবে অ্যানুয়াল কস্ট। তাহলে অ্যানুয়াল কস্ট আমরা বের করে ফেললাম। আমাদের 4 নম্বর ওয়ার্কিং ছিল ক্যালকুলেশন অফ অ্যানুয়াল কস্ট। তাহলে অ্যানুয়াল কস্টটা এখানে বের হয়ে গেল। আমরা বের করলাম ইন্টারেস্ট, কমিশন যোগ করার পরে তার থেকে বাদ দিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, ব্যাড ডেটস, এটা বাদ দেওয়ার পরে আমরা এটা বের করলাম অ্যানুয়াল কস্ট 18,720। বুঝে ফেলবো আমরা এখন এটা। $18,720 আমাদের we know that APR এখানে হবে annual cost, এখানে হবে need amount of advance into 100. Annual cost 18,720, need amount of advance 1,52,880 into 100। এখানে আমরা দেখব পার্সেন্টেজ কত বের হয়। 18,720 ভাগ 1,52,880, 12.24%। তাহলে আমাদের তিনটা অপশন ছিল যে কোনটা আমরা গ্রহণ করব। কোনটা মুছে ফেলতেছি। 2015 সালের কোশ্চেন। তাহলে 1 নম্বরে ছিল APR 37.10%। 2 নম্বরে ছিল EIR 16.25%। 3 নম্বরে ছিল
APR 12.24%। এখন আমাকে বলছে যে হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি চুজ, তাহলে কোম্পানি কোনটা সিলেক্ট করবে এর মধ্যে। তাহলে আমরা জানি যেখানে আমাদের ব্যয় সবচেয়ে কম হবে আমরা সেটাই সিলেক্ট করব। তাহলে এই তিনটার মধ্যে আমার ব্যয় সবচেয়ে কম এপিআর এ, তাহলে আমরা কমেন্ট হিসেবে লিখব দি কোম্পানি should be selected option 3 because this level cost is minimum। আমরা 3 নম্বর অপশনটা সিলেক্ট করলাম, এর কারণ এটাই যে এই লেভেলে ব্যয় সবচেয়ে কম হবে। এপিআর এ আমার ব্যয় সবচেয়ে কম হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আমার এই ক্লাস এখানে শেষ করব। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা সেটা করবে ইন্টারভিউতে। আর আশা করি এই ধরনের একটা অঙ্ক আসবে, যেহেতু এটা 2015 সালের কোশ্চেন। 2015 সালের একটা পরিপূর্ণ কোশ্চেন আমরা সলভ করলাম, যেটার মধ্যে পেলাম এখানে প্রথম পেলাম আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট, 2 নম্বর পেলাম কম্পেনসেটিং ব্যালেন্সের ব্যাংক লোন, আর 3 নম্বরে পেলাম আমরা ফ্যাক্টরিং এর অ্যাকাউন্ট রিসিভেবল। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।